আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদ and সাকিব শ্রীপলিকারের পক্ষ থেকে আমি আছি নাজমুল সাকিব আপনাদের সাথে। In today's video we're going to be discussing about voltage divider bias configuration for a transistor. আমরা এর আগের ভিডিওসগুলোতে দেখেছি বায়াসিং কি, বায়াসিং কেন দরকার। তারপর আমরা দুইটা বায়াস কনফিগারেশন সম্পর্কে অলরেডি পড়েছি। একটা হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশন, সেকেন্ডলি এমিটার বায়াস কনফিগারেশন। Now we're going to be talking about voltage divider bias configuration. আর এই বায়াস কনফিগারেশনের যেই বিশেষত্বটা মানে সার্কিটে যে বিশেষত্বটা সেটা হচ্ছে এখন বেজের সাথে দুইটা রেজিস্টার কানেক্টেড। দেখেন আগে কিন্তু এটা ছিল না। আগে কি ছিল, পাওয়ার সাপ্লাইয়ের সাথে একটা বেজ রেজিস্ট্যান্স হয়ে বেজের সাথে কানেক্টেড, তারপর এমিটার থেকে একটা রেজিস্ট্যান্স আইদার ছিল অথবা ছিল না, তারপর হচ্ছে গ্রাউন্ডিং করে দেওয়া হয়েছে। এখন একটা এক্সট্রা লুপ আসছে বা একটা এক্সট্রা তার আসছে, যেটা এইটা নতুন আসছে, ঠিক আছে। তাহলে এই রেজিস্ট্যান্সটা যেটা R2 এটা কিন্তু বেজের সাথে কানেক্টেড, আবার এই R1 রেজিস্ট্যান্সও বেজের সাথে কানেক্টেড। তার মানে দেয়ার আর টু রেজিস্ট্যান্সেস কানেক্টেড টু দ্য বেজ। তো এজন্য আমার এই যে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা এটা বেসিক্যালি এখানে আর এখানে এই পাওয়ার সাপ্লাই ভোল্টেজের প্রভাবটা এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে আছে। সো ইটস কাইন্ড অফ লাইক ডিভাইডিং দ্য ভোল্টেজ অ্যামাংস দিস টু রেজিস্ট্যান্সেস, জন্য এটাকে ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন বলা হয়। সো কি বলতেছে দেখি, ইট রিলাইজ অন আ পেয়ার অফ রেজিস্টার্স টু সেট দ্য বেস ভোল্টেজ, okay, helping to maintain a stable collector current IC despite changes in temperature or transistor properties. তাহলে আমার এই কনফিগারেশন করার দ্বারা কি সুবিধাটা হইলো সেটা হচ্ছে আমরা তো এর আগে দেখছি ফিক্সড বাস কনফিগারেশন যেটা হইতো সেটা হচ্ছে কালেক্টর কারেন্ট এটা চেঞ্জ হয়ে যাইতো ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার চেঞ্জ, এবং এখানে রানওয়ে হওয়ার একটা সম্ভাবনা ছিল, থার্মাল রানওয়ে বলে ফিক্সড বাস কনফিগারেশনের একটা ইস্যু। তো সেইটা কিন্তু আর এখানে ঘটে না, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি আমার বেস কারেন্টটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারি, বিকজ আমি R1 R2 ভ্যালু যদি আমি বিভিন্ন রকম সেট করি সেই অনুযায়ী কিন্তু আমার বেস কারেন্টটা চেঞ্জ হবে, ওকে। তো যাই হোক এই আর কি। আর এই কনফিগারেশনটা ইট ইজ ওয়াইডলি ইউজড বিকজ ইট প্রোভাইডস আ হাই লেভেল অফ স্টেবিলিটি উইথ আ সিঙ্গেল পাওয়ার সাপ্লাই। আমরা এই একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি, বাট হাই লেভেলস অফ স্টেবিলিটি পাওয়া যায়, সো এই জন্য এটা ওয়াইডলি ইউজড। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই ধরনের সার্কিট যদি আমাদেরকে দেয়, তাহলে আমরা ধরেন আমাদেরকে এই প্রশ্নটা দিল পরীক্ষায় যে ইভ্যালুয়েট অল নোড ভোল্টেজেস অ্যান্ড ব্রাঞ্চ কারেন্টস ফর দিস সার্কিট কনফিগারেশন। আমরা এটা দেখেই বুঝতেছি যে এটা কি একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন, বিকজ বেজের সাথে দুইটা রেজিস্টার কানেক্টেড। তাহলে হাউ ডু উই গো অ্যাবাউট সলভিং দিস প্রবলেম? এই প্রবলেমটা কিন্তু ওই নর্মাল প্রবলেমগুলোর মতন না যেখানে আমরা জাস্ট নর্মাল কেভিএল চালিয়ে নিয়েছি, ঠিক আছে। এটাতে একটু ঝামেলা আছে। এই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্কিটটাকে আরেকটু সিম্পলিফাই করে নিয়ে আসতে হবে। হাউ ডু উই সিম্পলিফাই? উই উইল হ্যাভ টু ইউজ দ্য কনসেপ্ট অফ থেভেনিনস ভোল্টেজ অ্যান্ড থেভেনিনস রেজিস্ট্যান্স, ওকে। আমরা এই বেজের সাথে এই যে দুইটা রেজিস্ট্যান্স কানেক্টেড, আমরা এইটার ইকুইভ্যালেন্ট এই রেজিস্ট্যান্সটা এখানে বের করব এবং এইখানকার ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা আমরা বের করব। এটা হবে আমাদের কাজ, ঠিক আছে। তাহলে কিভাবে করেন সেটা আমরা একটু দেখাই। তাহলে আমরা কি করব, এই যে বিজিটির বেসটা বরাবর আমরা কি করব, এখানে এটা মনে করেন খুলে ফেলবো, ঠিক আছে। এখান থেকে খুলে ফেলবো আমি। এখান থেকে যদি আমি সবকিছু খুলে ফেলি তাহলে আমার সার্কিটটা কেমন দেখাবে, ঠিক আছে। মানে এগুলা যেন আর নাই, ঠিক আছে, এগুলা যেন আর নাই। তাহলে থাকবে কি এতটুকু, ওকে। তাহলে আমি আঁকি, ঠিক আছে, সিস্টেমটা। আমার জিনিসটা দাঁড়াবে এরকম। আমার এখানে একটা ভোল্টেজ ভিসিসি আছে, প্লাস মাইনাস আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার সেই ভিসিসি ভোল্টেজটা হয়ে একটা R1 রেজিস্ট্যান্সে গেছে। একটা কাজ করি, এটার কালারটা চেঞ্জ করে ফেলি, দ্যাট উড মেক ইট নাইস টু লুক। তারপর দেখেন R1 হয়ে কি হয়েছে, R2 রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ডিং হয়েছে। তাহলে আমার আরেকটা রেজিস্ট্যান্স দিতে হবে যেটা হচ্ছে আমার R2। এই হচ্ছে আমার R2, তারপর আমি কি গ্রাউন্ডিং করে দিলাম। তাহলে এটাকে একবারে গ্রাউন্ডের সাথে কানেক্ট করাই দিছি। তো আমার এই যে বেজের এই পয়েন্টটা কোনটা বলেন তো? এই পয়েন্টটা কিন্তু এই সেই পয়েন্টটা, ঠিক আছে, বি, এই পয়েন্টই সেটা। তাহলে আমরা এইটা কি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার R1 আর এটা হচ্ছে আমার R2, ওকে। তাহলে এই হচ্ছে আমার বিজিটি খুলে ফেললাম, তাহলে আমার সার্কিটটা এরকম দাঁড়ায় এখন। মানে তাহলে এখন আমার এই বেজে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ
আর রেজিস্ট্যান্স কত হবে সেটা আমরা কিভাবে বের করব? ইউজিং থেভেনিনস কনসেপ্ট। তাহলে আমরা থেভেনিনস ভোল্টেজ বের করব আর থেভেনিনস রেজিস্ট্যান্স বের করব, তাইলেই হচ্ছে। তাহলে এখন যদি আমি থেভেনিনস রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে আমরা কি করব বলেন তো? আমরা ভোল্টেজ সোর্সগুলোকে কি করে দেব? ইনঅ্যাক্টিভ করে দিব, রাইট? তাহলে আমি ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ যদি করে দেই তাহলে এটা কি হয়ে যাবে? একটা শর্ট সার্কিট হয়ে যাবে। তারপর আমার এখানে আমি রেজিস্ট্যান্সটা আঁকবো, এই এই এটা, তারপর এটা দিয়ে আমি কানেক্ট করে দিলাম, ঠিক আছে? তো আমি এখান থেকে কিন্তু আমি, এটা কিন্তু আমার বেস, এটার রেসপেক্টে আমি কি ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করব। তাহলে এটা যেহেতু আমার R2 and this is my R1, so আমার equivalent resistance at the base will be equal to what? বা থেভেনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্সটা কত হবে? আপনার এটা এমনিই জানার কথা। এটা দুইটা রেজিস্ট্যান্স কি সিরিজ অবস্থায় আছে না প্যারালাল অবস্থায় আছে? অবশ্যই প্যারালাল অবস্থায়, কারণ কি দুইটা রেজিস্ট্যান্সের এক মাথা এক প্রান্তে কানেক্টেড, অপর মাথা আরেক প্রান্তের সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আসলে R1 প্যারালাল R2, অথবা এটাকে আমরা তাহলে ইকুইভ্যালেন্ট রেজাল্টটা বলতে পারি R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ওকে, তাহলে এইভাবে থেভেনিনস রেজিস্ট্যান্সটা বের করব। আর হোয়াট অ্যাবাউট থেভেনিনস ভোল্টেজ? থেভেনিনস ভোল্টেজ যখন বের করব, ইটস বেসিক্যালি দ্য ভোল্টেজ অ্যাক্রস VR2, আর কিছুই কিন্তু না। সহজ হিসাব, আমার তো এই পয়েন্টের ভোল্টেজটা দরকার, তাই না, উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড। তাহলে আমি যখন এই পয়েন্টের ভোল্টেজটা বের করব তখন সে কিন্তু আমাকে এই ভোল্টেজটা দিবে, এই যে দ্য ভোল্টেজ অ্যাক্রস R2। তাহলে আমার, আমি বলতে পারি যে থেভেনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ উইল বি ইকুয়াল টু ভোল্টেজ অ্যাক্রস R2। তাহলে আমার যেহেতু এই ভোল্টেজ ভিসিসি সোর্সের রেসপেক্টে এরা কিন্তু এখন সিরিজে আছে, বিকজ এটা তো আপনার কমপ্লিট কোনো সার্কিটের অংশ না, অর্থাৎ এখান থেকে তো কোনো কারেন্ট যাবে না এই সার্কিটের রেসপেক্টে। তাহলে ভিসিসি থেকে কারেন্ট বেরোবে, এইভাবে কারেন্ট যাইতে থাকবে, তার মানে দুটো সিরিজে আছে। তাহলে সিরিজে হইলে আমার VR2 বরাবর কতটুকু ভোল্টেজ আসবে? ইট উইল বি লাইক দিস, ভিসিসি ইন্টু আমরা কি করে দেবো? ভোল্টেজ ডিভাইডার কনসেপ্ট অ্যাপ্লাই করবো এখানে, R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ওকে, তাহলে দেখেন এইখানে ভোল্টেজ ডিভাইডারের কনসেপ্টটা চলে আসছে। তো আমরা এটাকে বলতেছি কি ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন। তাহলে নামে আর কামে দুইটাতেই মিল আছে, নাইস। তাহলে আমরা এই দুইটা বেসিক্যালি ইকুয়েশন অ্যাপ্লাই করব যখন আমাদের এই ধরনের প্রবলেম দেওয়া হবে। তাহলে ধরেন আমরা এই প্রবলেমটা এখন করি, আমাদেরকে এই সার্কিটটা দেওয়া হয়েছে, তাহলে আমি সার্কিটের ইকুইভ্যালেন্ট থেভেনিনস ভোল্টেজ এন্ড থেভেনিনস রেজিস্ট্যান্সটা বের করি। আমি এই দিক থেকে আমি পুরো ওই ব্রাঞ্চটা খুলে ফেলবো। এই ব্রাঞ্চটা যদি আমি খুলে ফেলি তাহলে আমার সার্কিটটা কি দাঁড়াবে সেটা আমি এখানে এঁকে নিই। ওকে, তাড়াতাড়ি করে এঁকে ফেলি। এখানে আমার ভিসিসি যেটা 15 ভোল্ট সেটা আছে এখানে, তাহলে দিস ইজ 15 ভোল্টস। তারপর আমার একটা রেজিস্ট্যান্স আছে, তারপর আমার আরেকটা রেজিস্ট্যান্স আছে, তারপর এরা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। দিস ইজ RB1 and this is RB2। ওকে, এবং আমরা এটা হচ্ছে আমাদের বেজের নোডটা। তাহলে আমরা এখান থেকে VThevenin বলতে পারি কত? 15 টাইমস কত হবে? RB2 ডিভাইড বাই RB1 প্লাস RB2। RB1 RB2 কিন্তু ভ্যালু আমরা জানি 100K and 50K, তাহলে সেটা আমরা যদি বসাই আমরা ভ্যালু পাবো হচ্ছে 5 ভোল্টস। ওকে, আমি আগে বের করে রাখছি। and what about RThevenin? RThevenin আমি বের করে রাখছি। RThevenin will just be this, RB1 parallel RB2. So the value that we will get here is 33.3K,
ওকে 33.3k। তো কিলো ওহম। ওকে, তাহলে এখন এটার বেসিসে আমরা সার্কিটটাকে রিড্র করব। তাহলে সার্কিটটা রিড্র করলে কেমন দেখাবে ইট উইল লুক সামথিং লাইক দিস। এখন আমার নতুন ভোল্টেজ হচ্ছে এখানে 5 ভোল্ট এবং এখানে আমার আর থেভেনিন জাস্ট লিখে দেই, আর কিছু লেখার দরকার নাই। আর থেভ and then we've got our transistor, আর ট্রানজিস্টরটার কালেক্টর হচ্ছে এভাবে কানেক্টেড 15 ভোল্টস, এখানে হচ্ছে 15 ভোল্টস and we have RC, আর এইটার মাথাটা আবার RE হয়ে গ্রাউন্ডেড হয়েছে, তাহলে এটা হচ্ছে RE জাস্ট লিখে দিই আমরা। নাও আমাদেরকে এই সার্কিটটা এখন জাস্ট সলভ করতে হবে, তাহলেই হচ্ছে এই যে এই সার্কিটটা। ওকে, সো উই আর গোইং টু ডু এক্স্যাক্টলি দ্যাট। আমরা যেহেতু অলরেডি বেশ কিছু ক্লাসে এই ধরনের প্রবলেম আমরা করছি, সো আমরা কিন্তু একবারে এখন আমরা জানি যে এখানে কেভিএল করতে হবে, রাইট? আপনাদেরকে আমি শিখাইছি যে এখানে কেভিএল করতে হবে, কেভিএল করে কিন্তু আমরা আইবির ভ্যালুটা পাবো। এখন এজন্য আমি আইবির ইকুয়েশনটা ডিরেক্ট লিখবো, আমি আর বারবার ওই কেভিএল করতে যাব না। ঠিক আছে, আপনাদেরকে তো শিখাইছি ফরমেশনটা। তাহলে হাইয়েস্ট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, লোয়েস্ট ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, এজন্য 5 মাইনাস 0। তবে এখানে আবার কি আছে, আরেকটা ভোল্টেজ মাইনাস হবে, which is VBE, which is 0.7 ডিভাইডেড বাই আমার টোটাল রেজিস্ট্যান্স। একটা রেজিস্ট্যান্স কত, আর থেভেনিন, যেটা দিয়ে বেস কারেন্টটা প্রবাহিত হয়, প্লাস এখানে আর ই, কিন্তু আর ই দেওয়া যাবে না, এখানে কি দিতে হবে, বিটা প্লাস 1, বিটা প্লাস 1, দেন উই উইল গিভ আর ই। ওকে, তাহলে এটা আপনাদের, এটা কিভাবে আসছে এটা আপনারা অলরেডি জানেন, তো আমি আর বোঝাচ্ছি না। বাট কেউ যদি না বুঝেন তাহলে আমার প্রিভিয়াস একটা লেকচার দেখলেই হবে এই বায়াসিং এর, তখনই আমরা এই ধরনের অঙ্ক করাইছি। তো যাই হোক, আমরা যদি ভ্যালু বসাই তাহলে উই উইল গেট দ্য ভ্যালু অফ 0.012 মিলিঅ্যাম্পস। ওকে, তাহলে আমরা আইবি জানলাম, দেন উই কাম ওভার টু আইসি। আইসি হচ্ছে বিটা আইবি, বিটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, বিটার ভ্যালু হচ্ছে 100, কোয়েশ্চেনই দেওয়া আছে, তাহলে it will give us 1.2 milliampere current. So the total current is going to be equal to 1.212 milliampere. ওকে, তাহলে আমাদের এই তিনটা ব্রাঞ্চ কারেন্ট শেষ, এখন হচ্ছে ভোল্টেজ গুলা। সো moving on to the first one, which is, let's just say this is VB. So how do we figure out VB? VB will be equal to 5 minus IB into R Thevenin. ওকে, তাহলে সেটার ভ্যালু কত আসবে, আমি যদি ক্যালকুলেট করি তাহলে it will be equal to 4.6 volts, and then we will figure out the value of VC, which is nothing but 15 minus ICRC, সব ভ্যালু আমরা জানি, ক্যালকুলেট করতে পারবো, it will give us a voltage of 9 volts, and finally we have VE, সেটা কত হবে, জাস্ট IE আর E হবে, তাহলে IE আর E মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব কত আসবে, সেটা আসবে 3.63, 3.64 আর কি। ওকে, তাহলে দিস আর দ্য ভ্যালুস, আলাদা করে দেই, তাহলে এইভাবে করে আমরা প্রত্যেকটা জিনিস বের করে ফেলবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কিভাবে প্রবলেমটা সলভ করতে হয় সেটা বুঝেছেন। সো উই উইল সি ইউ গাইস ইনশাআল্লাহ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।